নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে গল্পটা পড়ব সেটা হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক শঙ্কু মহারাজের লেখা গল্প তীর্থের ফল। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্প শুনে লাইক দেবেন, কমেন্ট করবেন ও পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প তীর্থের ফল। হিমালয় শুধু শিবালয় নয়, তপভূমিও বটে। যুগে যুগে সংসারপ্রিয় মানুষ হিমালয়ে গিয়ে মায়ামুক্ত হয়েছেন। দলে দলে সাধু সন্ত হিমালয়কে তাদের নিবাস নির্বাচিত করেছেন। অসংখ্য সংসারী হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে শ্রদ্ধেয় স্বামী শারদানন্দজির কথা। পণ্ডিত মানুষ ছিলেন শারদানন্দ, এবং তার পাণ্ডিত্য কেবল বেদ, পুরাণ কিংবা রামায়ণ মহাভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সন্ন্যাস পূর্ব জীবনে তিনি ছিলেন একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। সন্ন্যাস জীবনে গঙ্গার সৃষ্টি ও প্রবাহ নিয়ে প্রচুর গবেষণা করেছেন। মানুষের দেহে ও মনে উচ্চতা ও শীতের প্রভাব উপলব্ধির জন্য তিনি সারা শীতকাল তুষারাবৃত গোমুখীতে 12,770 ফুট কাটিয়েছেন। সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষার উপরে প্রচুর প্রবন্ধ প্রকাশ করেছেন। এই সুপণ্ডিত স্নেহশীল সমাজসেবী সন্ন্যাসীর কিন্তু প্রথম জীবনে সন্ন্যাস নেবার কোনো বাসনা ছিল না। সমাজের অন্য 10 জন কৃতি যুবকের মতো তিনিও লেখাপড়া, চাকরি বাকরি ও স্ত্রী পুত্র নিয়ে জীবন কাটাবার পরিকল্পনা করেছিলেন। সে পথে এগিয়েও ছিলেন অনেকটা। ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো চাকরি পেয়ে গেলেন। প্রায় সমবয়সী এক নিকট আত্মীয়াকে ভালোবাসতেন তিনি। তাকেই বিয়ে করতে চাইলেন। প্রবল বাধা এলো পরিবারের প্রায় প্রত্যেকের কাছ থেকে। প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজনদের অনেক অনুরোধ করলেন, কিন্তু সমাজের মঙ্গলের জন্য তারা কিছুতেই সম্মত হলেন না। শেষ পর্যন্ত যুবক যুবতী বলতে বাধ্য হলেন, বিয়ে না দিলে তারা দুজনেই আত্মঘাতী হবেন। সমাজ সংস্কারকগণ তাতেও মত পরিবর্তন করলেন না। আত্মহত্যা করতে পারলেন না শারদানন্দ। ব্যর্থ প্রেমিক গৃহত্যাগ করলেন, পালিয়ে গেলেন হিমালয়ে। গিয়ে উঠলেন ঋষিকেশের শিবানন্দ আশ্রমে। ধ্যান মৌনী হিমালয় তার দেহ ও মনে এক অভূতপূর্ব প্রভাব বিস্তার শুরু করে দিল। হিমালয়ের প্রভাবে তিনি তার সে প্রিয়তমাকে প্রায় বিস্মৃত হয়ে গেলেন। সেই সঙ্গে হিমালয় তাকে সংসারের সকল চাওয়া ও পাওয়ার ঊর্ধ্বে স্থাপিত করল। স্বামী শিবানন্দের কাছে তিনি দীক্ষা গ্রহণ করলেন। পাত্র পাত্রীর পিতামাতা নিজেদের ভুল বুঝতে পারলেন। প্রথমে নিজেরা এবং পরে মেয়েটিকে নিয়ে ঋষিকেশ এলেন। অনেক বোঝালেন তাকে, কিন্তু ইতিমধ্যে প্রেমিক ইঞ্জিনিয়ার সর্বত্যাগী স্বামী শারদানন্দে রূপান্তরিত হয়ে গিয়েছেন। তিনি তার প্রাক্তন প্রেয়সীকে পরামর্শ দিলেন, ঘরে ফিরে যাও, আর কাউকে বিয়ে করে সুখী হও, আমাকে ক্ষমা করো। পাছে আবার তারা এসে তাকে বিরক্ত করেন। তাই স্বামীজি ঋষিকেশ থেকে গঙ্গোত্রী চলে গেলেন এবং সেখানেই স্থায়ী হলেন। এমন অনেক উদাহরণ রয়েছে আমাদের দেশে। হিমালয় অসংখ্য সংসারীকে সন্ন্যাসী করেছে, কিন্তু হিমালয় কাউকে সংসারী করেছে এমন সংবাদ আপনাদের জানা আছে কি? নেই বোধ করি, কিন্তু আমার আছে। আর সেই কাহিনী শোনাবার জন্যই আজ আমি এখানে এসেছি। ঘটনাটি কিন্তু বেশ পুরনো, প্রায় 40 বছর আগেকার। সেটি হিমালয়ের পথে আমার প্রথম পদযাত্রা।
কেদার বদ্রী যাত্রা। হরিদ্বার থেকে ঋষিকেশ ও দেবপ্রয়াগ হয়ে আমি বাসযোগে রুদ্রপ্রয়াগ পৌঁছালাম। আর সেখানেই ধর্মশালায় আলাপ হয়ে গেল ওদের সঙ্গে, নিতাইদা, শ্যামলদা ও নির্মল। নির্মল আমার চেয়ে কিছু ছোট, বছর 21। শ্যামলদা কয়েক বছরের বড়, বছর 32। নিতাইদা আমাদের চেয়ে অনেক বড়, তার বয়স 5-এর ঘরে। তিনি স্বেচ্ছায় শিং ভেঙে বাছুরের দলভুক্ত হয়েছেন। আমার ও নির্মলের তখনও বিয়ে করার সময় হয়নি। শ্যামলদা বিয়ে করেছেন, কিন্তু নিতাইদা অকৃতদার। তার মাথায় টাক, মুখে কাঁচা পাকা বড় বড় দাড়ি। তিনি বামুন মানুষ, ঠাকুর দেবতার প্রতি গভীর বিশ্বাস। তার পেশা প্রাইমারি স্কুলের শিক্ষকতা, আর নেশা তীর্থ দর্শন। ঋষিকেশে ওদের 3 জনের আলাপ হয়েছে। একবাসী রুদ্রপ্রয়াগ এসেছে, একসঙ্গে কেদারবদ্রী দর্শন করবে। এবং নিতাইদা ওদের নেতা। পরিচয়ের পরে তিনি আমারও নেতা হয়ে গেলেন। আমি ওদের সহযাত্রী হলাম। ভালোই হলো। একা ছিলাম, 4 জনের 1 জন হয়ে গেলাম। তাছাড়া নিতাইদার কেবল বয়স বাড়েনি, সেই সঙ্গে অভিজ্ঞতাও। তিনি অবিবাহিত, ঘরে বৃদ্ধা মা ছাড়া আর কেউ নেই। দুর্গম গিরিতীর্থের পথে রান্নাকে অবশ্য সবাই যতটা সম্ভব সরল করে নেয়। এরই মাঝে একদিন নিতাইদা অর্ডার দিয়ে বসলেন, আজ ডাল ভাত আর আলু পোস্ত হবে। আলু পোস্ত? অবাক নির্মল প্রায় চেঁচিয়ে ওঠে, পোস্ত কোথায় পাবো? আছে আছে, কলকাতা থেকে নিয়ে এসছি। রাঁধবে কে? আমি। নিতাইদা। তাহলেই হয়েছে। কি হবে? আলু পোড়া। নিতাইদা নির্মলের দিকে তেড়ে যান। নির্মল ঘরের বাইরে পালিয়ে আত্মরক্ষা করে। ব্যর্থ নিতাইদা ক্লান্ত হয়ে ফিরে আসেন নিজের কম্বল শয্যায়। তারপরে মন্তব্য করেন, ছেলেটা খারাপ নয়, তবে বড্ড ডেপো। আমরা মৃদু হাসি। তিনি শুয়ে পড়েন। একটু বাদে বলেন, চায়ের জল ছড়িয়ে দিয়েছ? শ্যামলদা মাথা নাড়েন। নিতাইদা আবার বলেন, চা খেয়ে আমি একটু ঘুমিয়ে নেব, বড্ড টায়ার্ড লাগছে। শরীরে কি দোষ বলো? সারাদিন যা ধকল গিয়েছে, তার উপরে ওই ছেলেটা আবার ছোটাছুটি করিয়ে ছাড়লে। যাকে, চা খেয়ে নিয়ে তোমরা ডাল ভাত ফুটিয়ে ফেলো, তারপর আমাকে ডেকো, আমি ফটাফট আলু পোস্ত বানিয়ে ফেলবো। ফেলেছিলেন, তবে তা মুখে দিয়ে নির্মল বলে উঠেছে, আগে ভেবেছিলাম তুমি অন্তত আলু পোড়া রাঁধতে পারবে, এখন দেখছি তাও পারোনি। আলুগুলো সেদ্ধই হয়নি, কাঁচা। এটা হয়েছে পোস্ত পোড়া। তা হলেও আমরা কিন্তু নিতাইদার পোস্ত পোড়া ফেলে দিতে পারিনি। সবটুকু নিঃশেষে গলদ্ধকরণ করে জঠরাগ্নির জ্বালা কমিয়েছি। এ প্রসঙ্গে একটি দিনের ঘটনা বললেই তার হিন্দি জ্ঞানের সম্যক পরিচয় দেওয়া যাবে। সেদিন সন্ধ্যার আগে আমরা কেদারনাথ থেকে বদ্রীনাথের পথে খিমটে পৌঁছেছি। উচ্চতা কম, মাত্র 4300 ফুট। আর এই উচ্চতা জানার পরেই নিতাইদার মনে হলো এখানে মশা থাকতে পারে। কথাটা জিজ্ঞাসা করলেন আমাদের। আমরা তো আগে কখনো খিমটে যাইনি, তাই তাকে মশার খবর দিতে পারলাম না। আমাদের অজ্ঞতা নিতাইদাকে কিছুমাত্র নিরুৎসাহ করতে পারল না। তিনি বললেন, ঠিক আছে, তোমরা চা বানাও, আমি ওই ধর্মশালা চৌকিদারকে জিজ্ঞেস করে আসছি। কিন্তু মশা যদি থেকেই থাকে, তুমি কি করবে তাদের? নির্মল নীরব থাকতে পারে না। নিতাইদা সহস্রবাদন উত্তর দেন, মশার বংশ ধ্বংস করব। কেমন করে? গন্ধক পুড়িয়ে। তিনি ছুটলেন চৌকিদারের কাছে। শ্যামলদা চায়ের জল চড়িয়ে দিলেন। চা হয়ে যায়।
নেতার দেখা নেই। একসময় আমাদের চা পান পর্বও শেষ হয়, নিতাইদা ফিরে আসেন না। এদিকে তার চা জুড়িয়ে জল। এত দেরি তো হওয়া উচিত নয়। ছোট ধর্মশালা, সদর দরজার সামনেই চৌকিদার বসেছিলেন। না, আর দেরি করা উচিত হবে না। নির্মলকে নিয়ে বেরিয়ে আসি বাইরে। দেখতে পাই তাকে, অনতি দূরে চৌকিদার। দুজনকেই ঘিরে আছে কয়েকজন। উদ্দেশ্য স্পষ্ট, যাতে তারা হাতাহাতি না করতে পারেন। দুজনে সমানে চিৎকার করছেন, অর্থাৎ এখনো নিতাইদা তার মুঙ্গেরি হিন্দি চালিয়ে যাচ্ছেন। তাড়াতাড়ি তার সামনে আসি। আমাদের দেখতে পেয়ে তার গলার জোর আরো বেড়ে যায়। তিনি আবার বলে ওঠেন, अरे छोड़ दो सब उस्तादी का बात, हम लोग तुम्हारा कोई परवाह नहीं करता, निकाल देगा धर्मशाला থেকে। हम लोग যাত্রী है, যাত্রী কার জন্যই তো ধর্মশালা। অনেক কষ্টে হাসি থামলে তাকে শান্ত করতে সমর্থ হয়। তারপরে জিজ্ঞাসা করি, কি হয়েছে বলুন তো? এ আর হবে, আমি মশার কথা জিজ্ঞাসা করতেই লোকটার কি মেজাজ! বলো, চুপচাপ রাহো, বেশি কথা বললে ধর্মশালা থেকে নিকাল দেগা। মামদোবাজি। কিন্তু মশার সংবাদ জানতে চাওয়ায় চৌকিদার তাকে চুপচাপ থাকতে বললেন কেন? কেনই বা বললেন যে বেশি কথা বললে আমাদের ধর্মশালা থেকে তাড়িয়ে দেবেন? এটা তো জৈন ধর্মশালা নয় যে মশা মারা পাপ বলে বিবেচিত হবে। আচ্ছা, আপনি ওকে কি বলেছিলেন? নির্মল আবার জিজ্ঞাসা করে। কে আর বলবো, বললাম, ভাই সাহেব, এখানে মশা, না না বাংলা নয়, না না বাংলা নয়, আপনি হিন্দিতে কি বললেন? বললাম, भाई साहब इधर में मच्छी मिलता है। मच्छी বলেছেন? হ্যাঁ, মশার হিন্দি তো মচ্ছি। না, মশাকে হিন্দিতে মচ্ছর বলে। তাহলে মচ্ছি মানে কি? মাছ, মাছ মাছ। আর তাতেই এই নিরামিষ অঞ্চলের নিরামিষাশী চৌকিদারজি রেগে গিয়েছে। উনি কেমন করে জানবেন যে আপনার মুঙ্গেরি হিন্দিতে মশাকে মচ্ছি বলে? ইস, তাহলে তো আমারই ভুল হয়ে গেছে। যাকে, তোমরা লোকটাকে একটু বুঝিয়ে দাও, আমি আবার কি বলে ফেলবো। নিতাইদার আর একটা বড় ব্যাপার হলো প্রতিদিন প্রত্যুষে গীতা পাঠ। জগদীশচন্দ্র ঘোষ সম্পাদিত একখানি পকেট গীতা ও একখানি বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি আর ঝোলায় থাকে। তিনি নিয়মিত তাদের সদ্ব্যবহার করেন। ফলে সে শীতের সকালে আমাদের মৌ ঘুমটি পাঠে মারা পড়ত। তার চিৎকারে ঘুম ভেঙে যেত। পূজা পাঠের ওপর প্রবল আকর্ষণ ছিল নিতাইদার। কেনই বা হবে না? একে অকৃতদার, তার উপরে বয়স্ক ব্রাহ্মণ। তাই কেদারের পথে গুপ্তকাশী থেকে শুরু হয়েছে তার পুজোর পালা। আর প্রায় প্রতিদিনই পুজোর সময় নির্মলের সঙ্গে গোলমাল বেঁধেছে। ঠাকুর দেবতার ওপরে তার যেমন আকর্ষণ, তেমনি বিকর্ষণ মেয়েদের প্রতি। তাই বলতেন, ওম্যান মানে ও অফ ম্যান। দেখিস নি, ওদের জন্য সোনার লঙ্কা পুড়ে ছারখার হয়ে গেল, জয়নগরী ধ্বংস হয়ে গেল। পথে কোনো মহিলা, বিশেষ করে যুবতী যাত্রীর দিকে তাকালে আমাদের আর রক্ষে থাকতো না। আর দুষ্টু নির্মল তাকে রাগিয়ে দেবার জন্য ইচ্ছে করে মেয়েদের সঙ্গে আলাপ জমিয়ে ফেলত। সঙ্গে সঙ্গে নিতাইদার লেকচার। ক্যারেক্টার মানে চরিত্র হচ্ছে আসল কথা। চরিত্র ঠিক রাখতে না পারলে জীবনে কিছুই করতে পারবি না। আরে, এ হলো দেবতাত্মা, হিমালয়ের পুণ্যপথ। এ পথ চরিত্রহীনদের জন্য নয়।
আর কাকেই বা দোষ দেব? সর্বনাশ তো করেছেন প্রবোধ সান্যাল। তিনি নিজে মহাপ্রস্থানের পথে এসে এক রানী জুটিয়ে নিয়েছিলেন। ছেলে ছোকরারা এখন রানী খুঁজতে হিমালয়ে আসছে। বিয়ের ব্যাপারেও বড়ই অ্যালার্জি নিতাইদার। ফলে আমাদের দলের একমাত্র বিবাহিত সদস্য শ্যামলদাকে কম কথা শুনতে হয়নি। পথের ক্লান্তি কিংবা অন্য কোনো কারণে শ্যামলদা কিছুক্ষণ কথা না বললেই নিতাইদা জিজ্ঞাসা করে বসতেন, কিরে, বইয়ের কথা মনে পড়ছে বুঝি? লাজুক শ্যামলদা তাড়াতাড়ি উত্তর দিয়েছেন, আরে না না, কি যে বলেন। বাপু হে, ঠিকই বলি, আর তাই তো জিজ্ঞাসা করি, সুখে থাকতে ভূতে কিলই কেন? বিয়ে মানেই তো পরাধীনতা। একটা মাথামোটা মেয়ের কাছে আত্মসম্মান বিসর্জন দেওয়া, সারা দিন জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানি আর মায়া কান্না শুনে লাইফকে হেল করে তোলা। দেখিস নি, আমন বুদ্ধিমান বিচক্ষণ শ্রী রামচন্দ্রকেও সোনার হরিণের পেছনে ছুটতে হয়েছিল। শ্যামলদা শান্ত মানুষ। তিনি নীরব থাকেন, কিন্তু নির্মল প্রতিবাদ করে। সীতা দেবীর মতো আদর্শ স্ত্রী কিন্তু যে কোনো সমাজের গৌরব। ওর আর কথা কি, তুই তো এখন সব মেয়েকেই সীতা বলে মনে করছিস, পরে বুঝবি ঠেলা। আপনি বুঝি এই ঠেলার ভয়ে বিয়ে করতে সাহসী হলেন না? এসব সত্ত্বেও নিতাইদার নেতৃত্বে আমাদের কেদার বদ্রী যাত্রা বড় আনন্দময় হয়েছে। তিনি যেমন শাসন করেছেন, তেমনি সর্বদা আমাদের নিরাপত্তার প্রতি নজর রেখেছেন। এক কথায় নিতাইদার পরিচালনায় আমাদের তীর্থযাত্রা সার্থক ও আনন্দময় হয়ে উঠল। হাওড়ায় ফিরে এসে মন খারাপ হয়ে যায়। এতগুলো দিন সুখে দুঃখে একসঙ্গে কাটিয়েছি, এবার নিতে হবে বিদায়। তাই বিদায় বেলায় দুজনেই কেঁদে ফেলল। আর ওদের কান্না দেখে আমাদের চোখে জল এসে গেল। সেদিন হাওড়ায় হাসি আর কান্নার মাঝে বিদায় নিলেও নিতাইদার বাড়িতে যেতে 2.5 মাস কেটে গিয়েছিল। জ্যৈষ্ঠের শেষে আমরা কেদার বদ্রী থেকে ফিরে এসেছি। আষাঢ় ও শ্রাবণ চলে গেল। ভাদ্রের এক রবিবারে সকালে নিজের থেকে নির্মল আমার বাড়িতে এসে হাজির হলো। না হলে হয়তো আর যাওয়াই হতো না, এবং তাহলেই বোধ করি ভালো ছিল। কিন্তু সে কথা এখন থাক। তার আগে নিতাইদার নেমন্তন্ন রক্ষা করার কথাই বলা যাক। ঢাকুরিয়া থেকে শিয়ালদা হয়ে আমরা নৈহাটি এলাম। স্টেশনে নেমে হাঁটা পথে প্রায় মাইল খানেক। কাঁচা রাস্তা, ভাদ্র মাস, সুতরাং জলকাদার পথটুকু পেরোতে কষ্ট কিছু কম হলো না। তা হলেও একসময় আমরা নেতার বাড়ির সামনে পৌঁছে গেলাম। উদ্বাস্তু উপনিবেশের বাড়ি, টিনের চাল আর দরমার বেড়ার ঘর, মেঝে বাঁধানো। বিদ্যুৎ আসেনি, তাই দরজায় কলিং বেল পেলাম না। কড়া নাড়তে হলো, এবং নির্মল খুব জোরে জোরে নাড়তে লাগলো। উদ্দেশ্য দেখা হবার আগেই নিতাইদাকে খানিকটা রাগিয়ে দেওয়া। উদ্দেশ্য সফল হলো। ভেতর থেকে বিরক্ত কণ্ঠস্বর কানে আসে, আরে এত জোরে কড়া নাড়ছেন কে? আসছি, আসতে তো একটু সময় লাগবে নাকি? হ্যাঁ, নিতাইদা নিজেই দরজা খোলেন। কিন্তু এ কোন নিতাইদা? তার দাড়ি কোথায় গেল? অমন সাদের দাড়ি কামিয়ে ফেলেছেন। কিন্তু এই বয়সে কি বয়স কমাবার ইচ্ছে হয়েছে? কিন্তু বয়স কি কখনো কমে? দাড়ির চেয়েও বড় ব্যাপার, কোথায় তার সে উচ্ছ্বাস? বরং আমাদের দেখতে পেয়ে যেন একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। কোনো মতে বলে ফেললেন, আরে তোমরা
তা বেশ বেশ, এসো এসো, ভেতরে এসো। এমন শীতল অভ্যর্থনা তো আশা করিনি। ভেবেছি আমাদের দেখা মাত্র চেঁচামেচি করে পাড়া মাতিয়ে তুলবেন। তা হলেও ভেতরে আসি এবং এসে আরো অবাক হই। এ তো ব্যাচেলরের গুহা নয়, সুসজ্জিত শয়নকক্ষ, খড়কানি আকারে বেশ বড়। কিন্তু বিস্ময় সেজন্য নয়, বিস্মিত হচ্ছি গৃহসজ্জা দেখে। জানলা দরজায় সুদৃশ্য পর্দা, ঝকঝকে আসবাবপত্র, আলনা, আলমারি, ড্রেসিং টেবিল, রেডিও, আর গদিওয়ালা খাট, ডাবল বেড। এটা কার ঘর? কিন্তু নিতাইদা যে বলেছেন বুড়ো মা ছাড়া সংসার আর কেউ নেই। তাছাড়া নিতাইদা আমাদের এ ঘরেই বসতে বলেছেন। হ্যাঁ, এটাই নিতাইদার ঘর। তার মানে এতদিন যেমন ভেবেছি, নিতাইদা মোটেই তেমনটি নন। আসল মানুষটি বেশ শৌখিন। আমরা সেই নরম বিছানায় বসার পর নিতাইদা আমাদের সঙ্গে দু চারটি মামুলি কথাবার্তা বললেন। তারপরে একটু আসছি বলে ভেতরে চলে গেলেন। আমরা দুজনে আবার ঘরখানি দেখতে থাকি। হঠাৎ নজরে পড়ে ড্রেসিং টেবিলে মেয়েদের সাজগোজ করার বেশ কিছু উপকরণ। নিতাইদা ফিরে আসেন, বলেন, তোমাদের চা জল খাবারের কথা বলে এলাম। জল খাবার? এত বেলায় জল খাবার? তার মানে কি এখানে আমাদের দুপুরে ভাত জুটবে না? কিন্তু বাড়িতে যে দুজনেই নো মিল করে এসেছি। কিন্তু সে কথা বলতে পারি না। জিজ্ঞাসা করি, কাকে বলে এলেন? মাকে? না, মানে অন্য লোক আছে। নতুন এনেছেন বুঝি? তা বলতে পারো। আমাদের কথাবার্তা চলতে থাকে, নানান কথা, হিমালয় থেকে বাজার দর পর্যন্ত। আমরা দুজনে হিমালয়ের কথা বলি, আর বাজারের কথা বলেন নিতাইদা। অথচ কথা ছিল তিনিও হিমালয়ের কথাই বলবেন। না, মানুষটি দেখছি ইতিমধ্যে বড্ড সংসারী হয়ে গিয়েছেন। আর একটা কথাও কিছুতেই বুঝতে পারছি না, তিনি দাড়ি কামিয়ে কেন ফেললেন? আর তার সেই প্রাণ খোলা হাসিটি কোথায় গেল? তাহলে কি খবর না দিয়ে এসে তাকে আমরা এমন অপ্রস্তুত অবস্থায় ফেলেছি যে তিনি কিছুতেই স্বাভাবিক হতে পারছেন না? কিন্তু রান্না বান্নার জন্য তো কোনো চিন্তা নেই। তিনি যে বললেন একজন লোক রেখেছেন, না না, তিনি নিশ্চয়ই অপ্রস্তুত হয়ে পড়েছেন অন্য কোনো কারণে। স্পষ্ট বুঝতে পারছি গত 2.5 মাসে আমাদের নিতাইদার অনেক পরিবর্তন হয়েছে। তিনি শুধু দাড়ি কামিয়ে ফেলেননি, লুঙ্গির বদলে মিহি তাঁতের ধুতি পরেছেন, ফতুয়ার বদলে ধপধপে গেঞ্জিও গায়ে, পায়ে বাটার বাথরুম স্লিপার, এবং কথাবার্তাতেও কেমন একটা চাপা চাপা ভাব। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। না, বুঝতে পারি কয়েক মিনিট বাদেই। সহসা বাড়ির ভেতর থেকে নারী কণ্ঠ ভেসে আসে, পর্দাটা একটু তুলে ধরবে? আসছে। নিতাইদা খাট থেকে প্রায় লাফিয়ে পড়লেন, ছুটে গেলেন দরজার কাছে, তাড়াতাড়ি পর্দাটা তুলে ধরলেন। একজন বিবাহিতা যুবতী ঘরে ঢোকেন। না, পোশাক ও চেহারা দেখে তাকে তো কাজের লোক মনে হচ্ছে না। ভদ্রমহিলার হাতে একখানি ট্রে, 2 কাপ চা ও 2 প্লেট খাবার, লুচি, তরকারি, মিষ্টি। কিন্তু আমাদের তো ভাত খেয়ে যাবার কথা। পর্দা ছেড়ে দিয়ে নিতাইদা মহিলাটির পাশে এসে দাঁড়ান, বলেন, ট্রেটা আমার কাছে দিয়ে তুমি ওদের হাতে হাতে খাবারের থালাটা দিয়ে দাও। লজ্জার কি? এরা আমার কেদার বদ্রীর সহযাত্রী, আমার ভাইয়ের মতো, তোমার দেওর। দাদার ভাই হলে বৌদির দেওর হবেই হবে, কিন্তু এও কি সম্ভব?
নারী বিদ্বেষী বিবাহ বিরোধী নিতাইদা বিয়ে করেছেন, তাও এই বয়সে, হিমালয় থেকে ফিরে এসে মাত্র 2.5 মাসের মধ্যে। বৌদির হাত থেকে খাবারের থালানি তিনি চায়ের কাপ দুটো ড্রেসিং টেবিলটার উপরে নামিয়ে রাখেন। তারপরে নিতাইদার হাত থেকে ট্রেখানি নিয়ে মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে যান। কথা বলা তো দূরের কথা, আমরা তার দিকে তাকাতে পর্যন্ত পারি না। পরিস্থিতির প্রভাবে মাঝে মাঝে সাধারণ সৌজন্যবোধও লোপ পেয়ে যায়। জলখাবারে মনোসংযোগ করি। একসময় জলখাবার শেষ হয়, চায়ের কাপ তুলে নিয়ে সময় নিঃশব্দে বয়ে চলে। আমরা কোনো কথা খুঁজে পাচ্ছি না, আর নিতাইদা নীরব। নীরবতা নিতাইদের অসহ্য, তাই বোধ করি তার পক্ষে আর নীরব থাকা সম্ভব হয় না। তিনি কথা বলেন, অনেকটা যেন জবাবদিহির স্বরে শুরু করেন। মায়ের জন্য আর পেরে উঠলাম না রে, শেষ পর্যন্ত সত্যিই বিয়ে করে ফেলতে হলো। তাড়াতাড়িতে তোমাদের আর খবর দেওয়া হয়নি, উপায়ও ছিল না। শ্রাবণে না করলে আবার সেই অঘ্রাণ। একবার থামেন তিনি, তারপর তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেন, আচ্ছা, মা মরে গেলে আমার কি উপায় হবে তা তোমরা অন্তত একটিবার ভেবে দেখেছ কি? এমনভাবে প্রশ্ন করলেন যেন আমরাই তাকে বিয়ে করতে দিইনি বলে তিনি এতকাল অকৃতদার রয়ে গিয়েছিলেন। এসব ক্ষেত্রে নির্মল ছেড়ে দেবার ছেলে নয়, কিন্তু সংবাদটি শোনার পর থেকে সেও এমন বিভ্রান্ত হয়ে পড়েছে যে তার স্বভাবসিদ্ধ কথাবার্তা বলতে পারছে না। নিতাইদা আবার বলেন, তোমরা হয়তো বলবে মানুষ হিমালয় গিয়ে সন্ন্যাসী হয়ে যায়, আর আমি কি না হিমালয় থেকে ফিরে এসে এই বয়সে সংসারী হয়ে গেলাম। কিন্তু এতে অবাক হওয়ার কি আছে? আরে বাপু, হিমালয় নিজে যেমন সন্ন্যাসী নয়, তেমনি কেদারনাথ আর বদ্রী বিশালজিও তো অবিবাহিত নন। কেবল বলতে পারো বৃদ্ধস্ব তরুণী ভার্যা, কারণ আমি ওর চেয়ে 21 বছরের বড়। 21 বছর? হ্যাঁ, আমার 51 আর ওর 30। আর কি করা যাবে বলো? বেটার লেট দ্যান নেভার। ঠিকই বলেছেন নিতাইদা, আর বোধ করি তীর্থপথের গীতাপাঠ আর জীবনে প্রত্যক্ষ হয়ে দেখা দিল। কর্মফলের কোনো প্রত্যাশা করেননি বলেই তিনি এমন হাতে হাতে তীর্থের ফল পেয়ে গেলেন। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।